ডক্টর ইউনূসও একটা শিক্ষার্থী ধর ধৈরা ধৈরা জবাই কর, এই স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। এবার যেন গণধোলাই খেতে চলেছেন ডক্টর ইউনূস। তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না বাংলাদেশের। বিক্ষোভকারীরা শুনছিলেন, সেই চালকের বক্তব্য শুনছিলেন। ছিলাম হকার মার্কেটে একটা জায়গায় ছিলানোর জন্য, আসতে পারতেছি না। হঠাৎ ককটেল নিক্ষেপ, পুলিশের উপরেও দেখলাম হামলা, একটা পুলিশ উন্ডুরুটে দেখছিলাম। কি হচ্ছে বাংলাদেশে? কি হবে এই মানুষগুলোর? পরিস্থিতি এত ভয়াবহ কেন হলো? ডক্টর ইউনূস কি সামলাতে পারছে না বাংলাদেশ? তাহলে বাংলাদেশ ছেড়ে দিচ্ছে না কেন? এরকম একটি পরিস্থিতি ঢাকার মধ্যে হচ্ছে। এই ইসকন যে নাম এসেছে আমাদের মাঝে, তারা কিন্তু প্রচুর পরিমাণের জঙ্গি এবং বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছেন। এখানে যদি আপনি হিন্দু বাহিনী জেনে গেছে, বাংলাদেশের মানুষ হিন্দু বাহিনীদেরকে কিছু বলবে না। আর এজন্যই তারা এত পাওয়ার হয়ে এসেছে। এবং কিছু কিছু আওয়ামী লীগের কিছু লোক আছে, তারা কিন্তু হিন্দু সেজে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিচ্ছে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য। এখন যদি তাদেরকে লাঠিচার্জ করা হয়, বলবে যে হিন্দুদের ওপর লাঠিচার্জ করেছেন ডক্টর ইউনূস, আর এটা নিয়ে বাড়াবাড়ি করবে, আর এটা বাইরের দেশে রটিয়ে ব্যাপারটাকে খারাপ পর্যায়ে নিয়ে যাবে। সদিবার্স, বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পর থেকে কোনোভাবে বাংলাদেশ ঠিক নেই। বাংলাদেশ অস্থিতিশীল বিরাজ করতেছে। এখন পর্যন্ত হত্যাহতির কাজ চলতেছে বাংলাদেশের মধ্যে। তাহলে কি হতে চলেছে এবার বাংলাদেশে? পারবে নাকি তারা সামলাইতে? জি বন্ধুরা, চলুন আমরা এই কোন গোষ্ঠীটা এখন বাংলাদেশের মধ্যে এইরকম ঘটনা ঘটাচ্ছেন আমরা সরাসরি এই ভিডিওটি দেখলে জানতে পারবো। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এই বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে থাকতেও দিচ্ছে না। এই বাংলাদেশ শেষ হয়ে গেছে, বাংলাদেশ ইন্ডিয়ায় পরিণত হয়ে গেছে, আপনারা ধরে রাখেন। চলুন আমরা ভিডিওটি দেখি। এবার আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে সবাই কিন্তু এবার দেশে ফিরে আসছে নতুন রূপে। আপনারা বুঝতে পারবেন না, দেশ অবস্থা অলরেডি শেখ হাসিনা হয়ে গেছে। বিশ্বাস করেন আপনারা, আজকের ভিডিওটি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন। আমাকেও বলে যে এই জায়গায় যাইতে দেওয়া হবে না, গাড়ি যাচ্ছে। এরা তো আওয়ামী লীগের দালাল, এরা ছাত্রলীগের দালাল, এরাই তো দেশকে ধ্বংস করছে। ঠিক আছে, আজকে তারা আবার পায়তারা শুরু করছে যে এই দেশকে ধ্বংস করার জন্য। আপনারা যদি আমাদের কাছে পড়াশোনা না দেন, আপনারা সাপোর্ট না দেন, আমরা কি করবো বলেন? আপনারা ছাত্র জনতা বেঁচে থাকতে বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র চক্রান্ত করতে পারবে না। ওই ইসকনের দালালরা নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দুপুরবেলা ঢাকা বিমানবন্দর থেকে প্রভু চিন্ময় দাসকে ডিবি পুলিশ অ্যারেস্ট করেছে। এটা আবার কনফার্মও করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বর্তমান যে সরকার রয়েছে। তো এইটা প্রতিবাদ করার স্বরূপ সাধারণভাবেই আজকেই চট্টগ্রামে সমস্ত হিন্দু যারা আছে তারা রাস্তায় নেমে মিছিল করতে শুরু করেছে। এবার বাকি যে জায়গাগুলো আছে কাল সকালের থেকে আরম্ভ করে সব শুরু হয়ে যাবে, হই হই করে রাস্তায় নেমে পড়বে। ডক্টর ইউনূস, আপনি পচা শামুকে পা তো কাটলেনি। আর দ্বিতীয় হচ্ছে, এই যে আন্তর্জাতিক কূটনীতির যে জালটা আছে না, সেই জালে যে ফাঁদটা পাতা হয়েছিল, সেই ফাঁদে আপনি পাটা দিলেন। আপনাদের দেশটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটা বুঝতে পারছেন তো? যে বাংলাদেশকে নিয়ে একটা রাজনীতি খেলা চলছে। আমি বললাম না, খেলার মাঠ, এটা একদম খেলার মাঠ হয়ে গেছে বাংলাদেশ। সেইখানে সবাই দল এখন লিগ খেলছে। এই লিগে আপনি হলেন সব থেকে বড়, আপনি একেবারে কি বলবো,
মানে আপনি হলেন ট্রফি, আপনাকে বলা যায় আপনি ট্রফি। এই ট্রফি নিয়ে কার কাঁধে আপনি যাবেন? আমেরিকার কাঁধে যাবেন না ভারতের কাঁধে আসবেন? এই ট্রফি নিয়ে এখন লোপালোপি হবে, কার বলে আপনি গিয়ে বসবেন। আন্তর্জাতিক ফাঁদ যেটা, সেটা আমার মতো সামান্য মানুষ বুঝতে পারছে, আর আপনি বুঝতে পারলেন না ডক্টর ইউনূস। এই যে তুলসী গ্যাবার্ড, তাকে যে এনে বসানো হলো পুরো ইন্টেলিজেন্সের মাথায়। আমেরিকার 12টা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তার মাথায়, এবং তার উপরে বিশেষ দায়িত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরান সমেত, এবং বাংলাদেশ, পাকিস্তান, বিশেষ দায়িত্ব দেওয়া আছে। আর তিনি একজন ইসকন ভক্ত। তার ভিডিও আমি দিয়েছিলাম, তিনি হরে কৃষ্ণ গাইছেন। তিনি তার এক্স হ্যান্ডেল আমি এতক্ষণ পর্যন্ত খুঁজে পেলাম না, তিনি খবরটি পেয়েছেন কিনা। নিশ্চয় পেয়ে যাবেন, তিনি যে পোস্টে আছেন খবর তিনি পেয়ে যাবেন। পেয়ে গেলে তার রিয়াকশনটা একবার দেখবেন। এইবার ওই যে বাঘের লেজ দিয়ে কান চুলকানো হয় না, আপনি বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন, এর ফলটা কি মারাত্মক হবে আপনি বুঝতে পারছেন না। এখন আপনার যে অবস্থা, আপনার তো ফাঁদে পড়া অবস্থা। কিরকম ফাঁদে পড়া? আপনি সরকারের প্রথম বসেই যে অবৈধ কাজটা করেছিলেন, সেটা হচ্ছে 666 কোটি টাকার আপনার এটা মুকুব করিয়েছিলেন। মামলা যেটা চলছিল, ট্যাক্সের মামলাটা মুকুব করিয়েছেন। 5 বছরের গ্রামীণ ব্যাংকের যে 5 বছরের যে কর, সেটা মুকুব করিয়েছিলেন। তাহলে কি ক্ষমতার আপনি অপব্যবহার করেছেন। আপনি যদি এখন ছেড়ে পালাতে চান, তাহলে পরে এই যে আসিফ নজরুল আর সাঙ্গপাঙ্গ যারা আছে না, তারা আপনার গলায় পা তুলে দেবে। তারা সোজাসুজি নিয়ে গিয়ে আপনাকে একেবারে ফাঁসির কাঠগড়া দাঁড় করিয়ে দেবে, পালাতে পারবেন না। আর থাকলে পরে আপনাকে পুরো দেশ থেকে তুলে নিয়ে যাবে তুলসী গ্যাবার্ড বা অন্য কেউ, আমি জানি না। তবে আপনি সুস্থভাবে যে বাকি জীবনটা কাটাতে পারবেন না, সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম। আপনি পাতা ফাঁদে আপনি পা দিয়ে আপনি খুব ভুল করলেন ডক্টর ইউনূস। আপনি এটুকু বুঝতে পারলেন না যে আপনি ক্ষমতায় বসছেন, কিন্তু চারদিকে আপনার শত্রু। আপনি যখন দেখলেন যে আপনার বাইডেন প্রশাসন হেরে যাবে, বাইডেনের দল হেরে যাবে ডেমোক্রেটরা, তখন মানে আপনার সরে পড়াটা উচিত ছিল। যদি বুদ্ধিমান হতেন, আমি যদি ওখানে হতাম, আমি সোজা বিদেশ যেতাম। বিদেশ গিয়ে আমি একটা পদত্যাগ পত্র আমি মেলে পাঠিয়ে দিতাম যে আমার দ্বারা হচ্ছে না, আমার বয়স হয়ে গেছে, আমি আর পারছি না, আমি এখান থেকে আমি বাকি জীবনটা এখানে আমি আরামে কাটাবো। আমি পদত্যাগ পত্র পাঠিয়ে দিলাম, আপনাকে কেউ ধরতে পারত না। কিন্তু আপনার লোভ তো সাংঘাতিক আপনার। আর কি লোভ আছে আমি তো জানি না। আপনার নিজের কাছের লোকগুলোকে সব এনে তো ক্ষমতায় বসিয়েছেন। এখন আপনি চলে গেলে তাদের উপরে ঘা পড়বে, সেটাও আপনার ভয় ছিল। তারপর আরো কি আছে, লুকোনো ছাপানোর ভয় টয়, সে সমস্ত তো আমি জানি না। কিন্তু আপনি ইচ্ছে করলে কিন্তু এটা করতে পারতেন, কিন্তু আপনি করেননি। আপনি না করাতে কি হয়েছে, আপনি ফাঁদে পড়া ইঁদুর হয়ে গেছেন। এখন আপনাকে নিয়ে আপনি হলেন গিয়ে একটা ট্রফি। সেই ট্রফি নিয়ে হয় আমেরিকা খেলবে, নয় ভারত খেলবে। কার কোর্টে যাবে? লাথাবে, দুই পার্টি মিলে লাথাবে আপনাকে। একদিকে র লাথাবে, একদিকে সিআইএ লাথাবে। আপনি জানেন না। তারপরে তো আপনি দেশটাকে তো পুরো উচ্ছন্নে দিয়ে দিয়েছেন। আপনার গুণকীর্তি যদি বর্ণনা করা হয়, আপনি বাংলাদেশকে রিফর্ম করতে গিয়ে না ওই কি বাটম টিপেছিলেন না, বাটমের এত জোর না, সব রিভোল্ট হয়ে গেছে। এখন আগে তো ইন্ডাস্ট্রি গুলো ভাঙা হয়েছিল,
এখন স্কুল কলেজ ভাঙা হচ্ছে। বেসরকারি ভাবে শুনছি নাকি 7 থেকে 10 জন ছাত্র নাকি মারা গিয়েছে। আজকে তো ভিডিওই দেখলাম যে 2টো ছাত্রকে কোন একটা কলেজে পিটিয়ে মেরে ফেলে দিল, চোখের সামনে দেখছি। কেউ কিছু বলার নেই, কেউ কিছু দেখার নেই। আর করলেন কি, একটা সাধু সন্ত মানুষ তাকে এয়ারপোর্ট থেকে ধরলেন, ধরে নিয়ে গিয়ে জিম্মায় আপনার ডিবি দিয়ে দিলেন। এবার একটা ফলস কেস আপনি একটা সাজিয়ে তাকে যদি হাজতে আপনি পুড়তে যান, তাহলে দেশটার কি অবস্থা হবে। আর তার যে রিয়াকশন, কূটনৈতিক রিয়াকশন কি কি আসতে পারে, একটু ভবিষ্যতে আমার কথাটা মিলিয়ে নেবেন যে আপনি কত বড় গাড্ডায় পড়েছেন। এই গাড্ডা থেকে কিন্তু বেরোবার আর রাস্তা নেই। আপনি তো গাড্ডায় পড়েছেন, মুখটাও আপনি নিজেই বন্ধ করে দিলেন। কেউ করে, কোন বুদ্ধিমান মানুষে করে। সাধু সন্ত মানুষকে আপনি একদম এয়ারপোর্ট থেকে বগলদাবা করে নিয়ে গিয়ে ডিবির অফিসে চালান করে দিলেন, সেখান থেকে আপনি তাকে অ্যারেস্ট করে দিলেন। ডিটেন নয়, অ্যারেস্ট, এবং সেটা সরকারের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। আপনাদের যে হয়েছে কি জানেন, আপনাদের হয়েছে বিনাশকালে বুদ্ধিনাশ। এই বিনাশকালে বুদ্ধিনাশ যখন হয় না, তখন দেখবেন যে কোনো কিছু না ভাবনা চিন্তা কেউ করে না, তখন যা মনে হয় তাই করে দেয়। এই যা মনে হয় তাই করে দেয়, এই করতে গিয়ে নিজের গাড্ডা নিজে আরো খোঁড়ে, যেটা আপনি করছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি গাড্ডাটা খুঁড়ে যাচ্ছেন। আজকে থেকে তো চাল ডাল তো বন্ধ হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল তো পাঠাবে না। এইবারে কি হবে, আপনার দেশের লোক যারা বলে না ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট, এসব বলে না, সেই বয়কটিরা এবারে কি করে দেখবো। আগে তো ভিসা বন্ধ হয়ে গেছে, এবার খাবার বন্ধ হয়ে গেল। আমি যেটা আশঙ্কা করছিলাম, কারণ আপনারা তো দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন না, এবার আসল জায়গায় পেটে ঘাটা পড়লো। কদিন বাদে দেখবেন এবার যে গোডাউন গুলো ফাঁকা হয়ে গেছে। সামনে আবার রোজা আসছে, মার্চ মাসে রোজার সময় আবার চাহিদা বাড়ে। আপনি না এদিকে সামাল দিতে পারবেন, না ওদিকে সামাল দিতে পারবেন। ভাড়ারে টাকা নেই, আপনি যে অন্য দেশ থেকে আনবেন সে টাকা নেই। আর যদি আনেন কর্য করে, আমি ধরে নিলাম আপনি নিজস্ব কিছু খাটিয়ে, প্রভাব খাটিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করলেন, আপনার যা ট্রান্সপোর্ট কস্ট বেরিয়ে যাবে না, ওই ট্রান্সপোর্ট কস্টে তো আপনার অর্ধেক খাবারের দাম নষ্ট হয়ে যাবে। এবার আপনি তখন কি করবেন? এই যে না খেতে পাওয়া জনগণ যেগুলো আছে, তার মধ্যে আবার একটা কি করেছেন, আবার একটা অটো রিক্সা যারা আছে তাদেরকে আবার হাইকোর্ট একটা রায় দিয়েছে। একটা কোর্টের রায়ে হাসিনা গভর্নমেন্ট উল্টে গেল, আর একটা কোর্টের রায় যেটা এখন আপনি মেনে চলছেন, আপনি আবার অ্যাপিল ট্যাপিলও করেননি। হাসিনা গভর্নমেন্ট তো অ্যাপিল করেছিল, তাকে তো ভুল বোঝানো হয়েছিল জনতাকে, সেটা আলাদা কথা। আপনি তো অ্যাপিলও পর্যন্ত করেননি। এবার সমস্ত রিক্সা যারা অপারেটর আছে, যারা চালক রয়েছেন, শ্রমিকরা, তারা সমস্ত রাস্তায় নেমে গেছে। আজকে সকালেও তো শুনলাম যে এক রাউন্ড ব্যাটিং হয়ে গেছে, আরো বোধহয় ব্যাটিং কিছুদিন চলবে। আর সব থেকে ভয়ের কথা হচ্ছে এই আপনার যে চোট ছাত্র দল আছে না, তারা কি করছে, সমস্ত রিক্সা থেকে ব্যাটারিগুলো খুলে নিচ্ছে, ব্যাটারিগুলো খুলে নিয়ে আগে বেচে দিচ্ছে, বেচে 2-4 পয়সা পকেটে ঢুকিয়ে নিচ্ছে। এখন লুটপাটের দেশ হয়ে গেছে। কলেজ ভাঙছে, তার চেয়ার টেবিল সমস্ত কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারপরে তা আপনার কম্পিউটার বগল দাবা করে নিয়ে যাচ্ছে, কেউ মনিটর বগল দাবা করে নিয়ে যাচ্ছে, যে যা পাচ্ছে করছে। হরিঘোষের গোয়াল হয়ে গেছে বাংলাদেশটা, হরিঘোষের গোয়াল। আপনি ওপরে বসে আপনি কি ভাবছেন ভগবান জানে। তাহলে পরে আপনি কি কোন প্ল্যান ট্যান করছেন? কিছু করে রাখুন, যদি বাঁচতে হয় তাহলে ব্যাকআপ প্ল্যান এখন থেকে ভাবুন যে আমি কি করে বাঁচবো।
যাই হোক, চিন্ময় প্রভু কি হয় দর্শক, একটু আমরা আপডেট আগামীকাল যদি পারি, আগামীকাল সকালে আমি একটা আপডেট দেব, আর নইলে বিকেলে যেরকম আমি যথারীতি হয়, যদি বড় কিছু আপডেট হয় তাহলে পরে আমি কালকে সকালেই দেব। জনাব চিন্ময় কৃষ্ণ দাসকে সম্প্রতি অনেকেই হয়তো চিনেছেন আমার মতো। আমি আগে তাকে চিনতাম না, কিন্তু সম্প্রতি চিনেছি। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান দাবিতে ঢাকায়, চিটাগংয়ে এবং সম্প্রতি রংপুরে সমাবেশ করেছেন। সেই সমাবেশে এই জনাব চিন্ময়কে আমরা বক্তৃতা করতে শুনেছি। তার যে বক্তৃতা, তার সেই বক্তৃতার কারণে তিনি আমাদের সামনে এসে হাজির হয়েছে, তিনি সাক্ষাৎকারও দিচ্ছেন। সেই চিন্ময় আজ গ্রেফতার হয়েছেন। নিউজে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, তিনি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন। তিনি চিটাগং যাচ্ছিলেন, তাকে ডিবির একটা দল গ্রেফতার করে এবং ডিবি জানায় যে পুলিশের কোনো একটা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করার আবেদন করা হয়েছিল, তারা করে তাদের কাছে হস্তান্তর করবেন। জনাব চিন্ময় সাম্প্রতিক সময় যে ধরনের কথা বলছিলেন সেটা নিয়ে আমার গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে। আমি আসলে একটা ভিডিও রেকর্ডও করেছি এটা নিয়ে দুদিন আগে, কিন্তু এর মধ্যে অনেক ইস্যু থাকার কারণে সেটা পোস্ট করা হয়নি। আশা করছি কাল সকালে পোস্ট করব, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি। কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন এবং এটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হতে পারে? আমি প্রথম আলোতে দেখলাম যে নিউজটা এসছে, সেখানে তার সম্পর্কে যেটা বলা হচ্ছে, তাকে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র উনি হচ্ছেন, তাই ওনার পদ এখন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উনি ইসকনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু প্রথম আলোর এই রিপোর্টে দেখলাম যে তাকে সম্প্রতি নাকি বহিষ্কার করা হয়েছে। ওই চট্টগ্রামে কিছু ঘটনা ঘটেছে, এই বহিষ্কারটাকে আমরা আসলে খুব সিগনিফিক্যান্টলি না দেখে এটা এক ধরনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি। যাই হোক, উনি ইসকনের সদস্য। যাই হোক, সাম্প্রতিক সময় ইসকনকে নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য, প্রতিক্রিয়া, স্ট্যাটাস, হামলা, এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে তিনি খুবই আলোচিত। এবং যখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয় এভাবে, মানে হিন্দু নেতা কথাটা এই কারণে বলছি, তিনি ইসকন মোটেও হিন্দু ধর্মের কোনো বিষয় না, এটা একটা সাংস্কৃতিক সংগঠন হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, এবং এটা মূলত আসলে একটা হিন্দুত্ববাদী, মানে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ ডিফারেন্ট জিনিস, আমরা এটা জানি। যাই হোক, সেই ইসকনের নেতাকে যখন গ্রেফতার করা হয়েছে, এটার পোর্ট্রেয়াল কেমন হবে গ্লোবালি, বিশেষ করে ভারতে, এবং ভারত সেটাকে বাইরে সেল করবে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা খুবই ট্রিকি ছিল। আমি আশা করতে চাই সরকার সব দিক যথেষ্ট ওজন দিয়ে ঠিকঠাক করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে, এবং কমিউনাল হামলা আমরা বহুভাবে এটাকে প্রটেস্ট করে দেখেছি, এবং বাংলাদেশ থেকেও যে খুব ভালোভাবে এটাকে কমিউনিকেট করা গেছে, নট নেসেসারিলি। আমাদের প্রধান উপদেষ্টা খুবই রাইটলি বলছেন, কিন্তু উইথ দ্য ডকুমেন্টস, এবং প্রয়োজনে ভারতে আমাদের বা জেনুইন মিডিয়া যারা আছে, যারা সত্যিকার অর্থে মিডিয়া হিসাবে কাজ করতে চায়, তাদেরকে এনে এই ধরনের রিপোর্ট করিয়ে গ্লোবালি এটাকে ছড়িয়ে দেওয়া দরকার ছিল। যাই হোক, এই ন্যারেটিভটা আছে। এখন পরবর্তী ন্যারেটিভ কি দাঁড়াচ্ছে? হিন্দু সম্প্রদায় তাদের উপরে কমিউনাল ভায়োলেন্সের প্রতিবাদ করছে, সেই প্রতিবাদ যিনি নেতৃত্ব দিচ্ছে, সেই প্রতিবাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মানে বাংলাদেশ এখন এতটাই এক্সট্রিমিস্ট হয়ে গেছে, বাংলাদেশের ডেমোক্রেসি বলে এখন এতটাই কিছু নেই যে এখানে একজন ভিন্ন মত যারা তাদের অধিকার অর্জনের জন্য মাঠে নেমেছে, তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এই হচ্ছে ন্যারেটিভ। এই ন্যারেটিভটা একরকম অস্ত্র তুলে দেওয়া বলে মনে হতে পারে। আবার সাম্প্রতিক সময়ে জনাব চিন্ময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আমি আবারও বলছি, আগামীকালের ভিডিওটাতে সেটা নিয়ে আলোচনা আছে, যে ধরনের মানে বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যা করছিলেন, সেটাও সরকারের স্টেবিলিটিকে বিরাটভাবে আঘাত করছিল। সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য জনাব চিন্ময় কাজ করছিলেন। তার সাম্প্রতিক কর্মকাণ্ডে সেটা মনে হবার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আর আপনি যতটুকু তথ্য মিডিয়া পাবলিশড নিউজ থেকে পাই, সরকারের কাছে তার চেয়ে বেশি তথ্য থাকার কথা।
অবশ্য আমি আজকেই কিছুক্ষণ আগের একটা ভিডিওতে বলেছি যে 1 লাখ থেকে 1 কোটি টাকা সুদমুক্ত ঋণ পাবে বিনা জামানতে, এরকম লিফলেট দেয়া, এরকম জনসংযোগ করার কোনো তথ্য সরকার আদৌ পায়নি। এটাও আমার কাছে খুব অবিশ্বাস্য লেগেছে। যাই হোক, সরকার আরও বেশি তথ্য জানার কথা এবং সরকার নিশ্চয়ই এই দুটো দিক ওজন করেই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি তারা এটা রাইটলি করেছেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। জনাব চিন্ময়ের গ্রেফতার যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে ফাইট করছেন বলে অ্যাপারেন্টলি সেল করার চেষ্টা করা হবে, সেটা যে ঠিক না। তাকে যে গ্রেফতার করা হয়েছে তার পিছনে কী কী ভ্যালিড রিজনস আছে সেই তথ্যগুলো সবাইকে জানানো। এর মধ্যে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাকে যে থানায় নেওয়া হয়েছে, সেখানে রাস্তা ব্লক করেছেন শাহবাগে, যান চলাচলে বিঘ্ন ঘটেছে, শেষ পর্যন্ত সেটাকে সরিয়ে দেয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ইনস্ট্যান্টলি এটা নিয়ে বিবৃতি দিয়েছেন। মানে আমি এটাও খুব অবাক হই, শুধু তাদের সম্প্রদায়ের একজন মানুষ, তাদের যে পরিষদ আছে সেখানকার অন্তর্ভুক্ত একটা ধর্মের পরিষদের একজন মানুষ গ্রেফতার হয়েছেন, সেটার জন্য ইনস্ট্যান্টলি স্ট্যাটাস দিয়ে দেবেন। সেটা জানার আগে তাদের উচিত ছিল সরকারের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করা সরকার তাদেরকে কি জানাচ্ছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদই যারা বেনজির যখন গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শত শত একর জমি দখল করছিলেন, টু শব্দও করেননি, তারা জানতেন না, তার চোখ বন্ধ করেছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন। পরে যখন প্রকাশিত হলো তারপর তারা সেখানে গিয়েছে। সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কিছুই জানেনি? আই ডোন্ট বিলিভ। সেসব সংগঠনের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। সরকারের আসলে উচিত হবে টু কমিউনিকেট। আমাদের হিন্দু সম্প্রদায়ের অন্য মানুষ যারা আছেন, পরবর্তী পর্যায়ের নেতা যারা আছেন, তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা, কমিউনিটিতে মানুষকে পাঠানো, সাধারণ মানুষ, মাঝারি পর্যায়ে যারা আছে নেতৃত্বের, বা এমনকি জাস্ট একেবারে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ যিনি কোনো সংগঠনেও নেই, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা যে কোন গ্রাউন্ডে জনাব চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। কারণ শুধু ঢাকা ইনস্ট্যান্টেই যে তাদের জমায়েত হওয়ার চেষ্টা তা না, এটাকে কেন্দ্র করে আরও বিভিন্নভাবে তাদের জমায়েত ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এবং প্রতিটা জমায়েত হওয়ার চেষ্টা মানে এর মধ্যে স্যাবোটাজের প্ল্যান থাকতে পারে। হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে বাংলাদেশে একটা হিন্দু কার্ড খেলার সম্ভাবনা আমি দেখছি। কার্ডে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু মূল কার্ডগুলো এখনও ফেলা হয়নি। সরকারকে এই ব্যাপারগুলো খুব সতর্কতার সাথে ভাবা দরকার, খুব সতর্কতাভাবে ডিল করা দরকার। সরকার খুবই ঝামেলায় আছে বিভিন্ন দিকে, বুঝতে পারছি, কিন্তু হিন্দু ইস্যুটা, হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নিপীড়নের তথাকথিত যে অভিযোগ এবং তার প্রতিক্রিয়া যা যা ঘটছে, সরকারকে এই ব্যাপারগুলো খুব সফিস্টিকেটেড ওয়েতে, ইন্টেলিজেন্ট এখানে মূলত আজকে রাত 4টা বাজে আওয়ামী লীগ যুবলীগের ছত্রছায়ায় কিছু সাধারণ জনগণ, সাধারণ গ্রামের মানুষ যারা কিছুই বোঝে না এই দেশ সম্বন্ধে, তাদেরকে 2 লাখ 3 লাখ করে টাকা দিবে এই ধরনের প্রলোভন দেখায় শাহবাগ মোড়ে আনছে। শাহবাগ মোড় আইনে দখল করছে। এরা আবার এখন সন্ধ্যার দিকে কোনো কথা না বার্তা নেই, কিসের দাবি? এরা শাহবাগ মোড়টা দখল করে নিছে। রুগী যাইতে পারে না, রুগীরা অ্যাম্বুলেন্সে এত হরণ দিতে আছে, তারা জায়গা দিচ্ছে না। তাদের কিসের দাবি? পেশেন্ট যাইতে দেয় না, মানুষজনের এত কষ্ট, এত দুর্ভোগ, এত দাবি, তাদের কিসের দাবি? শাহবাগ মোড়ে কি দাবি পূরণ করতে হবে? এরা রাত 4টা বাজে নাশকতা করছে, পুলিশ কিছু লোক অ্যারেস্ট করছে। তাদের সুনিষ্ট কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই কারণে এরা আবার এর মুক্তির দাবি চাইছে। কেন মুক্তির দাবি? আমরা সাধারণ পাবলিক, আমার পরিচয় এতটুকু, সাধারণ সচেতন নাগরিক, এটা আমরা সহ্য করতে পারতেছি না। তো এটা কিভাবে সহ্য করার মতো তো কোনো কথাই না। এটা আমি দাঁড়াই দেখতে আছি, রুগীরা এত কষ্ট করতে আছে, তারা জায়গা দিবে না, একটা অ্যাম্বুলেন্স চাইতে দিবে না। এটাকে আপনি মেনে নেবেন? তাদের দাবি তারা চাইতে পারে, দাবি মানতে পারে, দাবি করতে পারে। কোনো পেশেন্ট যাইতে দিবে না, কোনো রুগী যাইতে দিবে না, এই ধরনের তো কোনো দাবি হইতে পারে না।
মানুষ জিম্মি করে এই দেশে কোনো দাবি পূরণ হবে না। মানুষের স্বাধীনতা বলতে স্বাধীন দেশ এখন ওই দিন আর নাই যে আমি যা বলবো তা হবে। এগুলো হইলো একটা ছাত্রলীগ, যুবলীগ, আমলীগের উগ্র সংগঠন। এদের নামে এই কাজগুলো হচ্ছে, মূলত এগুলো কোনো দাবি না, এগুলোই করতে আসছে এরা, এদের এছাড়া কোনো দাবি না, এটাই বাস্তবতা এদের দাবি। আমাকেও বলে যে এই জায়গায় যাইতে দেওয়া হবে না, গাড়ি আসছে। এরা তো আওয়ামী লীগের দালাল, এরা ছাত্রলীগের দালাল, এরাই তো দেশকে ধ্বংস করছে। ঠিক আছে, আজকে তারা আবার পায়তারা শুরু করছে যে এই দেশকে ধ্বংস করার জন্য। আমরা তার প্রতিবাদে আমরা নামছি, বাস আমাদের এটুকুই, আর কিছু না। হ্যাঁ, এই যে তারা ইসকন নেতা কে, আমরা এখন অবস্থান নিচ্ছি যে তারা যদি আসে আমরা তার প্রতিবাদ করব। আমরা এই জন্য কমিশনের ওখান থেকে ঢোকার সময় মানে অনেক গাড়ি ছিল, এগুলো যেগুলো ছিল সব ভেঙে ফেলছে ওরা। স্ক্যানার লোকজন যারা হামলা করছে ওরা মানে তোর এগুলো মারতেছে। মানে আমার গাড়িতে নামার সময় আমার গাড়ি ভেঙেছে, আমার সামনে 4-5টা ছিল, এগুলো সব ভেঙে ফেলছে। পিছনে কয়টা ভাঙছে এটা আমি দেখি নাই। এখানে ছিল নাকি না, ওখানে আমি কোর্টের দিকে ঢুকতেছি তো গেট দিয়ে জ্বালাবো থেকে নামার সময় যেগুলা গাড়ি পাইছে এমনি চলো গান দিয়ে জয় কি বলে কি কতগুলা বলতেছে এগুলা বলে মারে হঠাৎ করে তারা হঠাৎ আক্রমণ। হ্যাঁ, আমার গাড়ি পর আমার সামনে যেগুলো ছিল এগুলো ভেঙে ফেলছে, পিছনে যেগুলো ছিল। দর্শক একটু দেখানোর চেষ্টা করি আমি যে এই চালক তিনি আসলে গাড়ি নিয়েই তিনি আদালতের পাশ দিয়েই আসলে যাচ্ছিলেন, যেটি জেলা পরিষদের যে সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন। তার পরপরই তার গাড়িতে হামলা হয়েছে এবং তার মতোই কিন্তু আরো বেশ কয়েকজনের গাড়ি এভাবেই কিন্তু ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা। শুনছিলেন সেই চালকের বক্তব্য, শুনছিলেন। ছিলাম হকার মার্কেটে একটা জ্যাকেট ছিলানোর জন্য, আসতে পারতেছি না, হঠাৎ ককটেল নিক্ষেপ, পুলিশের উপরেও দেখলাম হামলা, একটা পুলিশ উন্ডুরুটে দেখছিলাম, এখনো উনি ওখানে আছে, হাঁটতে পারতেছে না, এখনো কোন রকম যাচ্ছে আর কি। এখন একটু স্থিতিশীল হয়েছে মনে হচ্ছে, আবার কখন কে হয় জানি না। ভয় পেয়ে গেছে? হ্যাঁ অবশ্যই, আমি তো বাসা থেকে অনেকগুলো বেরিয়ে পারতেছে না, অনেকগুলো দিকে গাড়ি ভাঙচুর দেখলাম, অনেক প্রাইভেট কার সামনে রায় না, পিছনে রায় না, অনেকগুলো ভাঙা আমাদের ওই রাস্তা দিয়ে জিয়াল রোডে যেতে দেখছিলাম। আচ্ছা, একটু কি আতঙ্কিত হয়ে গেছেন কিনা এই যে ঘটনা? ভাই এখানে ওরা জয় শ্রীরাম করে নাম করে ওখানে আগুন ধরা দিয়েছে ওই পাশে। এই টিনগুলো ওরা এখানে পাটকেটগুলো ওরা ভাঙচুর করছে, পুলিশের উপরে হামলা করতেছে। ওই আমরা সবাই পুলিশকে হেল্প করলাম, ওই ম্যাচ ট্যাচ দিয়ে প্রতিরোধ করেছি। শুনছিলেন যে সাধারণ মানুষও কিন্তু আসলে তারা প্রতিরোধে নেমেছেন। আমরা দেখেছি যারা বিক্ষোভকারীরা যেই পথ দিয়ে তারা গিয়েছেন সেই পথেই তারা আসলে অনেকটা তাণ্ডব চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা আরও একটি গাড়ি আসলে এসেছে যানবাহন, যেটিও একেবারেই ভেঙে দিয়েছেন। একটু কথা বলতে চাই, একটু থাকেন। কি হয়েছিল বলেন তো ঘটনাটা? মূলত একদম শান্ত স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পরিবেশ স্যার। আমি উঠতেছি উপরে, হ্যাঁ খুব শান্তভাবে উঠতেছি, সিরিয়াল মেনটেন করতেছি, কিন্তু উপরের থেকে একটা উশৃঙ্খলা লোক এসে বাট আমার গাড়ির থেকে শুরু করি পিছিয়ে অনেক গাড়িগুলা একদম মুহূর্তের ভিতর ফাট করে ভাঙিয়ে লাগছে। আমার সাপ ডাক্তার মানুষ উনি ছিল এখানে, উনি পরিস্থিতি দেখি তাড়াতাড়ি নামে গেছে। এটা একটা সম্পূর্ণরূপে একটা অমানসিক অত্যাচার স্যার। এটা অনেক গাড়িগুলো আছে নিচে অন্তত কম হলে 50টা। এরপরে যে যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে ভাই আসলে গাড়ি ভাঙার মধ্যে কোনো কিছু না। হ্যাঁ, ওদের অনেক মানুষ ছিল ওদের, হ্যাঁ কেউ করে। আমি ওর হাত বাড়াই রিকোয়েস্ট করছি। আসলে দর্শক দেখছিলেন, আসলে শোনানোরও চেষ্টা করছিলাম সাধারণ মানুষের বক্তব্য। তারা আসলে কিভাবে আক্রান্তের শিকার হয়েছেন, যারা বিক্ষোভকারী ছিলেন তাদের মাধ্যমে পুলিশের ধাওয়া খেয়ে কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভকারীরা যখন আদালত ছেড়ে নেমে যাচ্ছিলেন তখনই আসলে পথে যেসব যানবাহন তারা পেয়েছেন হাতের কাছে সবগুলোই কিন্তু তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। এই যেই গাড়িটি দেখা যাচ্ছে সেটি একজন চিকিৎসকের, সেই চিকিৎসক কিন্তু ভেতরে ছিলেন
ঘটনার সময়, তখন তিনি তাৎক্ষণিক আসলে ভয়ে তিনি পালিয়ে গেছে। সব মিলিয়ে এখানকার যারা রয়েছেন সাধারণ মানুষ বলছিলাম, তারা কিন্তু এখনও আতঙ্কিত। আশেপাশের দোকানপাট যেগুলো রয়েছে সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। যে সড়কের মাঝপথে বিক্ষোভকারীরা যে অগ্নিসংযোগ করেছেন সেটিও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি রয়েছে। পুরো আদালত প্রাঙ্গণ থেকে শুরু। দর্শক, বাংলাদেশে যদি এরকম একটু অরাজকতা সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের মানুষ কি করবে, সাধারণ জনতা কি করবে? এবার সাধারণ জনতা পড়ে গেছে বিপাকের মধ্যে। যারা খেটে খাওয়া মানুষ সঠিকভাবে কাজ করতে পারছে না বাংলাদেশের মধ্যে। সদিবাস খুবই ভয়াবহ একটি অবস্থা চলছে বর্তমান বাংলাদেশের মধ্যে। ডক্টর ইউনূস যেভাবে যদি লাঠিচার্জ করে, সেনাবাহিনী দিয়ে তাদেরকে লাঠিচার্জ করে নিউজ করে দিচ্ছে, বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস সনাতন ধর্মীদেরকে, হিন্দুদেরকে পিটাচ্ছে। কিন্তু বন্ধুরা, ঘটনা তো বুঝতে পারছেন আপনারা কি অবস্থা হচ্ছে বাংলাদেশে। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? এখন বাংলাদেশ ঠিক করার জন্য কোন কাজটি করা দরকার, নাকি ডক্টর ইউনূসকে পদত্যাগ দরকার, নাকি ডক্টর ইউনূসের আরো কঠোর হওয়া দরকার? আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।